নাম্বারস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, ভ্যাস্ট অ্যান্ড বেসিক টপিক। প্রথমে জানা যাক পূর্ণ সংখ্যা সম্পর্কে। নেগেটিভ, পজিটিভ এবং শূন্যের ইনক্লুশন এক্সক্লুশন অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। এটা একটা কনফিউজিং ফ্রেম, এটা দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। এটা দেখো, পজিটিভ ইন্টিজার কোনগুলো? আমরা যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করি, এই সংখ্যা রেখার ডান দিকে যত সংখ্যা আছে প্রত্যেকটাই এক একটা পজিটিভ নাম্বার, যেমন 1 2 3 4। এবং সংখ্যা রেখার শূন্যের বাম দিকে যত সংখ্যা আছে প্রত্যেকটাই একটা নেগেটিভ নাম্বার, অর্থাৎ নেগেটিভ সাইনযুক্ত প্রত্যেকটা সংখ্যাই নেগেটিভ নাম্বার। এখন পজিটিভ নাম্বারের সাথে শূন্যের ইনক্লুশন যদি থাকে তখন সেগুলোকে আর পজিটিভ নাম্বার বলা হয় না, সেটাকে তখন কি বলা হয়? নন নেগেটিভ নাম্বারস। 0 অ্যান্ড অল দ্য পজিটিভ নাম্বারস টুগেদার ইজ নন নেগেটিভ নাম্বারস। অলরাইট, ইভেন এবং অড কোনগুলো? যেই সংখ্যাগুলো হচ্ছে 2 এর মাল্টিপল তারা প্রত্যেকেই ইভেন নাম্বারস, যেই সংখ্যাগুলো 2 এর মাল্টিপল না তারা প্রত্যেকেই অড নাম্বারস। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আসা যাক হচ্ছে ফর্মুলাতে। ইভেন নাম্বারস একটা ফর্মুলেশন মেনটেন করে চলে, যেটা হচ্ছে 2n। প্রত্যেকটা ইভেন নাম্বারকে যদি আমরা এই ফর্মেটে সাজাই তাহলে দেখব প্রত্যেকটার মধ্যে 2 একটা কমন মাল্টিপল হিসেবে থাকে এবং n এর ভ্যালু ডিফার করতে পারে 1 2 3 4 হোয়াট এভার। এখানে একটা সংখ্যা দেখছি 4, এই 4কে যদি আমরা 2n অনুসারে সাজাই, 2 এর সাথে n এর ভ্যালু 2 বের হচ্ছে, তাই তো? সুতরাং এখানে n এর ভ্যালু 2 আর এটা একটা ইভেন নাম্বার। এখন অড নাম্বার কিভাবে চিনব? ইভেন নাম্বারের সাথে প্লাস মাইনাস 1 করলেই অড নাম্বার পাওয়া যায়। যেমন এখানে আমরা একটা ইভেন নাম্বার দেখেছিলাম 4, এই 4 এর থেকে যদি আমরা 1 যোগ করি পাওয়া যাবে 5, সেটা একটা অড নাম্বার। 4 থেকে যদি 1 বিয়োগ করি পাওয়া যাবে 3, সেটাও একটা অড নাম্বার। আচ্ছা, এখানে কিছু প্রপার্টি দেওয়া আছে ইন্টিজার অপারেশনের, যেমন মাল্টিপ্লিকেশন, ওই যে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস স্টাফস, এগুলো ক্লাস 6 এ পড়া। আর এখানে আছে হচ্ছে এই যে প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাসই থাকে, এগুলো খুবই বেসিক। আই অ্যাজিউম তুমি এগুলো জানো। এটা হচ্ছে অ্যারিথমেটিক রুলস। আমরা যখন ম্যাথ করব তখন ক্যালকুলেট করে এগুলো বের করতেই পারি, তবে অনেক সময় এটা মুখস্থ থাকাটা বা এটার একটা গ্রাস্প থাকাটা কাজে দিতে পারে। যেমন 2টা অড নাম্বার যোগ করলে একটা ইভেন নাম্বার পাওয়া যায়, সেটা আমরা ক্যালকুলেট করে বের করতেই পারবো। তবুও মনে রাখাটা ইজ আ গুড প্র্যাকটিস। এবং আমার সময় আমি একটু ভিন্নভাবে মনে রাখতাম, যে আমি এই যে অ্যাডিশনের অপারেশনটাকে এভাবে মনে রাখতাম ইইও, অ্যান্ড মাল্টিপ্লিকেশনের অপারেশনটাকে মনে রাখতাম ইওই। এবং এটা কি জিনিস? এটা হচ্ছে যখন তুমি 2টা ইভেন নাম্বারকে যোগ করো তখন যোগফলটাও ইভেন হয়, 2টা অড নাম্বারকে যোগ করো যোগফল ইভেনই হয়, এবং যখন ইভেনের অড যোগ করো তখন যোগফলটা অড হয়। গেস হোয়াট? এখানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও 2টা ইভেনকে গুণ করলে ইভেন হয়, 2টা অডকে গুণ করলে অড হয়, এবং 2টা ইভেন এবং অডকে গুণ করলে ইভেন হয়। আচ্ছা, এবার আসা যাক কনসিকিউটিভ নাম্বারসে। কনসিকিউটিভ নাম্বারস বা ক্রমিক সংখ্যা ব্যাপারটা কি? আমরা যদি একটা প্রগ্রেশনের কথা চিন্তা করি, প্রগ্রেশনের মধ্যে কমন ডিফারেন্স বলে একটা জিনিস থাকে না, সাধারণ অন্তর? তো এটা একটা অ্যারিথমেটিক প্রগ্রেশন বা সমান্তর ধারা, যেখানে 1 2 3 4 এভাবে ক্রমান্বয়ে বাড়ছে। প্রত্যেকটা 2টা পদের মধ্যে ডিফারেন্স আছে 1-এর, 1 থেকে 2 এ ডিফারেন্স 1, 2 থেকে 3 এ ডিফারেন্স 1। তো যেই সকল ধারাতে কমন ডিফারেন্স 1 থাকে সেটাই কনসিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যার ধারা। এটাকে যদি আমরা একটা মেটাফোর দিয়ে তুলনা করি, 1কে x এর সাথে তুলনা করলে সেটা কিন্তু প্রথম পদ বা a হবে, এবং ক্রমান্বয়ে সেটা বাড়বে। এর সাথে আমরা প্রথম পদের ক্ষেত্রে কি করেছি? এর সাথে আমরা ডিফারেন্সটা যোগ করে দিয়েছি, তাই তো? x + 1। এবং পরবর্তীটাতেও আমরা দেখছি এর সাথে আবারও ডিফারেন্স 2 বার যোগ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে 2 বার যোগ করা হয়েছে। সো এটাই সেই প্রসেস যেটা দিয়ে হচ্ছে আমরা nth আইটেম নির্ণয় করি। nth আইটেম, এটা নিয়ে আমরা বিস্তার প্রগ্রেশনে জানবো, বাট এখন জাস্ট এই আন্ডারস্ট্যান্ডিংটা হেল্প করবে বলে আমি জানিয়ে রাখলাম। সূত্রটা হচ্ছে a + n - 1 × d, যেখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে কততম পদ যেটা দিয়ে আমরা nth আইটেম বের করছি, এবং এখানে d হচ্ছে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্সটা। সো কনসিকিউটিভ নাম্বারসের ক্ষেত্রে এই কমন ডিফারেন্সটা 1 হয়। অলরাইট, ওকে। সো এখানে আমরা প্যাটার্নটা দেখতে পাচ্ছি, x + 1 x + 2 x + 3 প্রত্যেক ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পাচ্ছে, এবং এটা হচ্ছে কনসিকিউটিভ নাম্বারস। এখন এখানে একটা শর্ত আছে যে কনসিকিউটিভ ইভেন বা অড, মানে পরপর দুইটা ইভেন বা অড নাম্বারসের ক্ষেত্রে ডিফারেন্সটা কিন্তু 2 হয়। এবং এই ক্ষেত্রে আমাদের যে প্রথম পদটা থাকে অর্থাৎ এটা থাকে, একে আমরা ইদার নিতে পারি একটা ইভেন হিসেবে অথবা নিতে পারি অড হিসেবে। আর এই ইভেন বা অড নেওয়াটা আসলে ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের যেই ধারাটা জেনারেট হবে সেই ধারাটার পরবর্তী সকল পদের ক্ষেত্রে 2 করে হচ্ছে
কমন ডিফারেন্স থাকবে। আর এই কমন ডিফারেন্সটা ইভেনের সাথে যদি 2 করে যুক্ত হতে থাকে তাহলে পরবর্তী সব পদ ইভেন হবে। আবার অডের সাথে যদি 2 করে যুক্ত হতে থাকে তাহলে পরবর্তী সব পদ অড হবে, তাই তো? সেটাই। তার মানে আমাদের যে প্রথম পদটা আছে সেটা ইভেন নিচ্ছি নাকি অড নিচ্ছি সেটাই নির্ণয় করে দিচ্ছে আমাদের পরবর্তী পদগুলোর জেনারেশন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ভাগ বা ডিভিশনে আসছি। আমি জানি এগুলো খুবই বেসিক, তবুও আমি চেষ্টা করব একদম বেসিক থেকে বোঝানোর। সো এখানে আমরা এক্স নামক একটা সংখ্যা দিয়ে ওয়াই নামক একটা সংখ্যাকে ভাগ করছি এবং এতে ভাগফল বের হচ্ছে এন, এবং তারপরে আমাদের যে ভাগশেষ বের হচ্ছে ভাগশেষটাকে আমি বলছি ওয়াই মাইনাস এন এক্স। আরও ভালো হতো যদি এটাকে আমি আর বলতাম, আর দ্য রিমাইন্ডার। সো লেটস জাস্ট কল ইট আর। আর হচ্ছে ভাগশেষ। ওকে, এখন আমি প্রত্যেকটা নাম একটু বলি, নামও ইম্পর্টেন্ট কেন সেটা পরে দেখা যাবে। ভাজক হচ্ছে ডিভাইজার, ভাজ্য হলো ডিভিডেন্ড, আর ভাগফল হলো কোশেন্ট, আর ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার। অলরাইট, ওকে, লেট মি ক্লিয়ার দিস পোর্শন। ওকে, আচ্ছা, সো এখানে আসলে হয় কি, যখন আমরা এক্স দিয়ে ওয়াইকে ভাগ করি তখন যে ভাগফলটা পাওয়া যায় সেই ভাগফলের সাথে আমাদের ভাজক এর একটা গুণ হয়। দেখেছো, এই যে এখানে এন এক্স এটা গুণ হয়েছে, গুণ হয়ে এইখানে বসে। তারপর আমাদের যে ওয়াই অংশটা আছে, ওয়াই থেকে আমাদের এন এক্স অংশটার বিয়োগ হয়। ওয়াই থেকে এন এক্স বিয়োগ করলে এই যে এই পার্টটা আসে ওয়াই মাইনাস এন এক্স, অ্যান্ড গেস হোয়াট, এই ওয়াই মাইনাস এন এক্সটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ, তাই তো? অলরাইট, আশা করি তুমি বুঝতে পেরেছো। এই কনসেপ্টটা পরবর্তীতে কাজে দিবে। সুতরাং আমরা রিমাইন্ডার হিসেবে লিখতে পারি যে রিমাইন্ডার হচ্ছে ডিভিডেন্ড থেকে ডিভাইজার এবং কোশেন্টের গুণফলকে বিয়োগ করা, তাই তো? ডিভিডেন্ড হচ্ছে আমাদেরকে ওয়াই এবং আমাদের ডিভাইজার হচ্ছে এক্স, রাইট? হ্যাঁ, ডিভাইজার এক্স এবং কোশেন্ট হচ্ছে এন, এদের দুজনের গুণফল। এটা যদি বিয়োগ করি তাহলেই পাবো। বাংলায় বলতে ভাগশেষ ইকুয়াল টু ভাজ্য মাইনাস ভাজক ইন্টু ভাগফল। তুমি পজ করতে পারো এবং এটা একটু দেখে নিতে পারো, হেল্প করবে পরে, হেল্প করবে। ওকে, এখন আমরা আসছি ডিভিজিবিলিটি রুলসে। ডিভিজিবিলিটি রুলস কি? এটা হচ্ছে আমাদেরকে অনেক সময় অনেক নাম্বারস দিবে, যেই নাম্বারসগুলোকে একটা সার্টেইন নাম্বার দিয়ে ভাগ করা যায় কিনা, নিঃশেষে ভাগ করা যায় কিনা। নিঃশেষে ভাগ করা বলতে কি বোঝায়? নিঃশেষে ভাগ করা বলতে কি বোঝায়? ধরো এক্স দিয়ে ওয়াইকে ভাগ করলাম এবং ভাগশেষ আসলো ওয়াই মাইনাস এন এক্স। এই ওয়াই মাইনাস এন এক্সের ভ্যালু শূন্য হওয়া, এই রিমাইন্ডারের ভ্যালু শূন্য হওয়া, এইটার মানে কি? এই শূন্য হওয়া মানেই তো হচ্ছে এটা, শূন্য হওয়া মানেই হচ্ছে নিঃশেষে বিভাজ্য হওয়া। সো সেটাই আমাদের দেখতে হবে যে নিঃশেষে বিভাজ্য আসলে কীভাবে হয়। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে 2 দিয়ে যদি কখনো একটা সংখ্যাকে ভাগ করা হয় তার বিভাজ্যতা আমরা বুঝবো কীভাবে? তার বিভাজ্যতা আমরা বুঝবো যে লাস্টের যেই ডিজিটটা আছে সেটা যদি 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে বোঝা যাবে পুরো সংখ্যাটাই 2 দিয়ে বিভাজ্য। যেমন কোনো একটা সংখ্যা ধরো 42, এই 42কে হচ্ছে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তা কি ডিভিজিবল হবে কি না আমরা সহজে বলতে পারি, বাট স্টিল আমরা যদি দেখি যে এই যে লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিটটা যে আছে, এই ইউনিট স্থানাঙ্কের ডিজিটটা যদি 2 দিয়ে ডিভিজিবল হয়, যেটা হয়েছে 2 দিয়ে কিন্তু ডিভিজিবল, 2 এর মধ্যে 2 একবার যায়, সুতরাং আমরা বলতে পারি পুরো 42টাই আসলে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। দ্যাটস ইট। সিমিলারলি 4-এর ক্ষেত্রে ডিভিজিবিলিটি রুলটা কেমন? লাস্ট 2 ডিজিটস আর ডিভিজিবল বাই 4, লাস্ট 2 ডিজিটস আর ডিভিজিবল বাই 4। যেমন এটা যদি 242 হতো, 242কে হচ্ছে আমরা 4 দিয়ে ভাগ করব। পুরো 242কে তখন ভাগ করার দরকার নেই, শেষ 2টা ডিজিট অর্থাৎ 42কে যদি আমরা ভাগ করতে পারি তাহলেই বুঝবো 242ও এটা দিয়ে বিভক্ত হবে। অলরাইট, 8 দিয়ে করতে চাইলে 8 দিয়ে শেষের 3টা ডিজিটকে বিভাজ্য কিনা তা চেক করতে হবে। 16 দিয়ে করতে চাইলে 16 দিয়ে 4টা ডিজিটকে করতে হবে। তুমি কি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছো? ডিজিটের সংখ্যা কিন্তু এই যে 1 2 3 4 এভাবে প্রত্যেকবার বাড়ছে, এবং হচ্ছে এই পাশে 2 4 8 16 এগুলো হচ্ছে তাদের স্ব নাম্বারের সাথে কোহেরেন্ট হচ্ছে। সো এই মিলটা তুমি মনে রাখতে পারো যে এন না, তো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন হলে বেটার হয়। 2 টু দি পাওয়ার এন হলে বেটার হয়, কারণ এই যে 2 স্কোয়ার মানে 4 আর 2 কিউব মানে 8। ওকে, this is a better one. Let's just remove this one. ঠিক আছে। ডিভিজিবিলিটি বাই 3, 9 অ্যান্ড 27 এটা কীভাবে আমরা নির্ণয় করতে পারি? ডিভিজিবিলিটি বাই 3 এর জন্য হচ্ছে আমাদের সাম অফ দ্য ডিজিটসকে 3 দিয়ে ডিভিজিবল করতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি না 242, এই 242 কি 3 দিয়ে ডিভিজিবল কিনা সেটা বোঝার জন্য 2 4 আর 2 যোগ করতে হবে, যেটা থেকে আসছে 8। এই 8 কি 3 দিয়ে ডিভিজিবল না, সুতরাং আমরা বলতে পারি যে এটা 3 দিয়ে ডিভিজিবল না। ওকে, তারপর 9 দিয়ে ডিভিজিবিলিটি কেমনে করা যাবে? সাম অফ দ্য ডিজিটস ডিভিজিবল বাই
9, অর্থাৎ যে সাম আছে ওই সামটাকে 9 দিয়ে যদি আমরা ভাগ করতে পারতাম তাহলে সেটা 9 দিয়ে ডিভিজিবল হইতো। অলরাইট। আর 27 ক্ষেত্রে কি? সাম অফ দ্য ব্লকস অফ 3 টেকেন, রাইট? আচ্ছা, এটা ইম্পর্টেন্টই না, দিস ইজ নট ইভেন ইম্পর্টেন্ট। পরবর্তীতে যাওয়া যাক, ডিভিজিবিলিটি বাই 7। এটাও খুবই বোরিং একটা জিনিস এবং এটা সচরাচর আসে না, তবে এটার একটা শর্টকাট আছে। যদি আমি বলে দিয়েছি 7-এর ডিভিজিবিলিটি রুল কোনো কাজেরই না, আর 11 রুলটা আরেকটু সহজে করা যায়। তো 7টা আমরা শিখবো না যেহেতু কোনো কাজেরই না, তবুও দেখে রাখতে পারো যে প্রত্যেকটা লাস্ট ডিজিট রিমুভ করতে হয় এবং সেটাকে ডাবল করতে হয় এবং সেটাকে সাবট্র্যাক্ট করতে হয় এবং এবার চলতে থাকে। তারপরে লাস্টে গিয়ে 7 দিয়ে ডিভিজিবল হয় কিনা সেটা দেখতে হয়। বুঝলে না, তাই তো? আচ্ছা দেখাই, এই ধরো 242-এর শেষ যেটা সেটাকে সরিয়ে ফেলবো এবং এটাকে ডাবল করবো। ডাবল করলে 2 থেকে আসবে 4, এটা কিন্তু আর এখন নাই এখানে। এই 4টা এখান থেকে বিয়োগ করতে হবে, আসবে কত? 20। এবার এই শূন্যকে সরিয়ে ফেলবো, শূন্যকে ডাবল করবো, এই শূন্যটা কিন্তু আর থাকবে না, শূন্য এখানে বসাবো, আসছে 2। এই 2 কি 7 দিয়ে ডিভিজিবল? 2 কিন্তু 7 দিয়ে ডিভিজিবল না, সুতরাং এটাও 7 দিয়ে ডিভিজিবল না। আর ডিভিজিবিলিটি বাই 11, এখানে আমি বলেছি সাম অফ দ্য অড ডিজিটস অ্যান্ড সাম অফ দ্য ইভেন ডিজিটস, এই দুইটা বিয়োগ করতে হবে এবং এটা 0 হতে হবে অথবা 11 দ্বারা ডিভিজিবল নাম্বার হতে হবে, তবেই সেটা 11 দিয়ে ডিভিজিবল। ব্যাপারটা কেমন দেখা যাক। ধরো একটা সংখ্যা 2, 3, 4, 5, এটা একটা সংখ্যা। এখন এই সংখ্যাটা ডিভিজিবল কিনা 11 দিয়ে কী করে বুঝবো? এটার জন্য হচ্ছে আমাদের অড আর ইভেন পজিশনসগুলো দেখতে হবে। প্রথম পজিশনটা হচ্ছে 2, এটা একটা অড পজিশন, এটা একটা ইভেন পজিশন। ইভেন পজিশনকে আমি গোল দিচ্ছি আর এটাকে বার দিচ্ছি। ওকে, অড পজিশনগুলো যদি আমি যোগ করি 2 আর 4 আসলো 6, এবং সাম অফ ইভেন পজিশনগুলোর যোগফল হচ্ছে 3, 5, 8, এবং এদের যে ডিফারেন্সটা আসলো সেটা কত? ডিফারেন্সটা আমরা বেসিক্যালি এই মাইনাসটা নির্ণয় করে এই যে এইটা নির্ণয় করি, উইচ ইজ পার্থক্য বা ডিফারেন্স, যেটা হলো 2। 2কে 11 দিয়ে ভাগ করলাম, ডিভিজিবল না, সুতরাং এটাও ডিভিজিবল না, এই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল না। এইটা একটা প্রসেস, এভাবে করতে পারো, উইচ ইজ লেন্দি, এবং এটা আরেকটু সহজে করা যায়। সেটা কীভাবে করা যায়? আমি কি পরবর্তী পেজে সেটা লিখেছি কিনা দেখি। হ্যাঁ, এই তো। এটা করার জন্য আমরা কী করতে পারি? আমরা জাস্ট হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এভাবে লিখতে পারি। লেখার পরে আমরা হচ্ছে কী করব? পজিটিভগুলো যোগ করব আর নেগেটিভগুলো হচ্ছে ওইভাবে যোগ করে বিয়োগ করব, এবং যেটা আসবে সেটা 11 দিয়ে ডিভিজিবল কিনা দেখব। ইউ ক্যান হ্যাভ আ লুক অ্যাট দ্য স্লাইড, যেহেতু আমি এটা দিয়ে দিব। সরি ইফ আই অ্যাম আ বিট ফাস্ট পেস, আমি গো স্লোয়ার। সো এখানে ছিল 1284। 1284-র প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, তারপরে পজিটিভ, তারপরে নেগেটিভ, এভাবে আমরা প্লাস মাইনাস বসাতে থাকবো। এরপরে প্লাসগুলো যোগ করব, তা থেকে বিয়োগ করব হচ্ছে নেগেটিভ পজিশনগুলো। নেগেটিভ পজিশনে 2 এবং 4 ছিল, তাদেরকে যোগ করেছি এবং এখানে বিয়োগ করছি। 9 থেকে 6 হচ্ছে, কেন? 8, 1, 9, 4, 2, 6, উত্তর আসলো 3। 3কে 11 দিয়ে ভাগ করতে হবে। যদি শূন্য আসতো, যদি ডিফারেন্সটা শূন্য আসতো তবে তা নিঃশেষে বিভাজ্য হতো 11 দিয়ে অলরেডি, বাট যেহেতু শূন্য আসছে না তাহলে 11 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে হবে, এবং এটা ডিভিজিবল হচ্ছে না, তাই এটা হচ্ছে ডিভিজিবল না। কত দিয়ে? 11 দিয়ে। 11 দিয়ে ডিভিজিবল না, ঠিক আছে? ওকে, এবার আসা যাক প্রাইম নাম্বারসে। প্রাইম নাম্বারস হচ্ছে এক ধরনের ন্যাচারাল নাম্বার এবং সেটা শুধুমাত্র এক ও ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। যেমন দেখো 7 একটা নাম্বার, ওকে? 7 একটা নাম্বার। 7কে আমরা শুধুমাত্র 1 দিয়ে ভাগ করলে তবেই আমরা একদম ভাগশেষহীন অ্যান্সার পাই। 7কে আমরা 7 দিয়ে ভাগ করলে তবুও ভাগশেষহীন অ্যান্সার পাই, এবং শুধুমাত্র এই দুইটা সংখ্যা দিয়েই পসিবল যাদেরকে দিয়ে আমরা ভাগশেষহীন অ্যান্সার বের করতে পারবো। তাই এটা একটা প্রাইম নাম্বার। অ্যাজ উই সেইড যে একও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে না। 1 থেকে 100-র মধ্যে যেই প্রাইম নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো 2, 3, 5, 7, 11, 13, 17, এরকম 97 অবধি। এখন আমরা প্রপার্টিজ অফ প্রাইম নাম্বারস দেখি। যদি আমরা চেক করতে চাই যে n একটি প্রাইম নাম্বার কিনা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, লিস্ট অল প্রাইম ফ্যাক্টরস লেস দেন অর ইকুয়াল টু √n। এটার মাধ্যমে কি বলছি? যে কোনো একটা সংখ্যা হচ্ছে n, আর এই nটা একটা প্রাইম নাম্বার কিনা সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই বের করতে হবে √n, ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ দেখি, 169 একটা সংখ্যা, এবং এই 169 একটা প্রাইম নাম্বার কিনা এটা যদি নির্ণয় করতে চাই তাহলে 169-এর রুট নির্ণয় করতে হবে প্রথমে। 169-এর রুট কত? সেটা হচ্ছে 13। এরপরে আমাদেরকে দেখতে হবে এই 13-র নিচের যতগুলো প্রাইম নাম্বার আছে, দেখো তো 13-র নিচের প্রাইম নাম্বার কোনগুলো? 2, 3, 5, 7, 11।
এই প্রাইম নাম্বারগুলো দিয়ে আমরা এনকে ডিভাইড করব। এন হচ্ছে যে 169। 169 কি 2 দিয়ে যায়? নো। 5 দিয়ে যায়? নো। 7 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না। কিন্তু 3 দিয়ে কি যায়? 3 দিয়ে কি যায়? আই এম নট শিওর। যদি 3 দিয়ে যায় তাহলে এটা প্রাইম নাম্বার হবে না, অর্থাৎ 169 একটা প্রাইম নাম্বার হবে না। কিন্তু যদি 3 দিয়েও না যায় তখন আমরা বলতে পারবো যে 169 একটা প্রাইম নাম্বার। ওকে, এটাই হচ্ছে এই শর্তটা। তারপরে বলা হয়েছে অল প্রাইম নাম্বারস গ্রেটার দ্যান 2 or 3, 2 এবং 3-এর থেকে বড় সকল প্রাইম নাম্বারস ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ 6k + 1 or 6k - 1। অর্থাৎ বলা হয়েছে 2 এবং 3 থেকে বড় প্রত্যেকটা সংখ্যাকে 6k + 1 এবং 6k - 1 এই ফর্মে লেখা যায়, উইচ ইজ ট্রু। যদি আমরা 5-এর ক্ষেত্রে জিনিসটা কল্পনা করি, সেখানে k এর ভ্যালু 1 আসে, তাই 6 হয়, এবং 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে সেটা 5 হচ্ছে, 1 যোগ করলে 7 হচ্ছে, অর্থাৎ 5 এবং 7 দুইটা কনজিকিউটিভ প্রাইম নাম্বারস। গট ইট? অলরাইট। এখন একটা মোবাইল নাম্বার বলতে একটা জিনিস আছে, প্রাইম সংখ্যার মোবাইল নাম্বার, সেটা হচ্ছে এটা। এটাকে আমি এভাবে মনে রাখতাম, এটা আসলে কি? এটা হচ্ছে 1 থেকে 100 অব্দি যতগুলো প্রাইম নাম্বারস আছে ইনক্লুসিভ, প্রত্যেকটা প্রাইম নাম্বার হচ্ছে এটা দিয়ে মনে রাখা যায়। কিভাবে? ধরো 0 থেকে 10-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে সেটা, আবার 11 থেকে 20-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে সেটা, এভাবে ডট 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 করতে করতে এই রেঞ্জগুলো গিয়ে থাকে হচ্ছে 91 থেকে 100 অব্দি। 91 থেকে 100 অব্দি এই যে প্রত্যেকটা রেঞ্জের মধ্যে একটা করে ডিজিট সংখ্যক প্রাইম নাম্বার আছে। 0 থেকে 10-এর মধ্যে আছে 4টা, 11 থেকে 20-এর মধ্যে আছে 4টা, 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা। এইভাবে চলতে থাকে। এটা যদি তুমি মনে রাখতে চাও তাহলে এই জিনিসটা মনে রাখতে পারো। আমি মনে রাখতাম 44, সেটার হাফ হচ্ছে 22, তারপর 322, তারপর 1 কম 321। সো তুমি এভাবে মনে রাখতে পারো, প্রথমে 44, তারপর 22, 322, 321। উই নো আমরা অনেক মোবাইল নাম্বার মুখস্থ করি, সো এটা মুখস্থ করা খুব একটা কঠিন কিছু হবে না। 44, 22, 322, 321। অলরাইট। এখন হচ্ছে আমরা প্রাইম নাম্বার চেক করব। সো এটা আমরা অলরেডি দেখেছি প্রাইম নাম্বার কীভাবে চেক করতে হয়। এই যে আমাদের এই যে শর্তটা, এই শর্তটাই এলাবোরেটলি এখানে বলা আছে। যদি আগেরটা বুঝতে অসুবিধা হয় তুমি তাহলে এখানে দেখতে পারো। এই যে আমরা একটা এক্সাম্পল দেখেছি, 181 একটা সংখ্যা যেটার রুট হচ্ছে 13.45। তো আমাদের এটাকে কী করতে হবে? রাউন্ড করতে হবে। রাউন্ড করা মানে কি? কাছাকাছি পূর্ণ সংখ্যায় রূপান্তর করা। সো আমরা কাছাকাছি পূর্ণ সংখ্যা 14 বানিয়েছি, আর এই 14 থেকে ছোট যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো এই যে লিস্ট করা হয়েছে, এবং কোনোটা দিয়েই 181-কে ভাগ করা যায় না। সুতরাং 181 ইজ নট ডিভিজিবল বাই এনি অফ দেম, হ্যান্স 181 ইজ এ প্রাইম নাম্বার। অলরাইট, ঠিক আছে। আমার মনে হয় আমি একটা প্রফেশনাল এক্সাম্পল দিতে পেরেছি। এখন আসলে ইউনিট ডিজিটসে। ইউনিট ডিজিট কি? আমরা যদি একটা সংখ্যা দেখি, এটা একটা সংখ্যা 1234। 1234-এর প্রত্যেকটা অঙ্কের বা প্রত্যেকটা ডিজিটের একটা পজিশনাল ভ্যালু আছে। 4-এর একটা পজিশনাল ভ্যালু আছে, 3-এর একটা পজিশনাল ভ্যালু আছে, 2-এর, 1-এর, প্রত্যেকের পজিশনাল ভ্যালু আছে। অ্যান্ড এই পজিশনাল ভ্যালুগুলো ক্রমান্বয়ে বাম থেকে ডান দিকে কমতে থাকে। যেমন এইটার ক্ষেত্রে 1-এর পজিশনাল ভ্যালু হচ্ছে 1000, 2-এর 100, 3-এর 10, 4-এর 1। এটাই আমরা বলি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ওরকম। সো এই 4-এর যেই ভ্যালুটা সেটা হচ্ছে 1। 4-এর পজিশনাল ভ্যালু যেহেতু 1, এটাকেই আমরা বলি হচ্ছে ইউনিট ডিজিট, কারণ ইউনিট মানে হচ্ছে একক। একক স্থানীয় যেই অঙ্কটা আছে সেটাই হচ্ছে এটা। সো আমাদের এই ইউনিট ডিজিটটা আমাদের কোথায় কাজে লাগে? এই ইউনিট ডিজিটটা আমাদের 2টা কাজে লাগে, সাইক্লিসিটি নির্ণয়ে এবং হলো রিমাইন্ডার নির্ণয়ে। সাইক্লিসিটিও আমাদের এক্সপ্লিসিটলি বা ইন্টুইটিভলি যদি আমরা চিন্তা করি, রিমাইন্ডার থিওরেমের কাজেই লাগে। পুরোটাই আসলে রিমাইন্ডার থিওরেমের কাজেই লাগছে পজিশনাল ভ্যালুর ব্যাপারটা। আমরা একটা সংখ্যা 2 চিন্তা করছি এবং এই 2-এর উপরে আমরা ক্রমান্বয়ে পাওয়ার বসাতে থাকছি। প্রথমবার আমাদের এক্সপোনেন্ট হিসেবে রয়েছে 1, 2-এর পাওয়ার 1 বসালে 2 হচ্ছে, 2-এর পাওয়ার 2 বসালে 4 হচ্ছে, 2-এর পাওয়ার 3 বসালে 8 হচ্ছে। এই অবধি ঠিক ছিল, কিন্তু 3-এর উপরের প্রত্যেকটা পাওয়ারে কিন্তু এই ভ্যালুটা বড় আসছে একক স্থানীয়ের চেয়ে, অর্থাৎ 2^4 এর ভ্যালু আসছে 16। আমরা কি 16 নিব? কারণ আমাদের ইউনিট ডিজিট নির্ণয় করতে হবে, তাই আমাদের এই এক পার্টটা বাদ যাবে, শুধু 6 আসবে। 2^5 এক্ষেত্রে সিমিলারলি 3 বাদ যাবে, 2 আসবে। সো আমরা যদি এখান থেকে একটা সাইক্লিসিটি দেখতে চাই তাহলে দেখব যে 2^4 অবধি একটা সাইকেল মেনটেন হচ্ছে, 2, 4, 8, 6। আবার যদি দেখো এখানে আমরা যদি সেম কাজগুলো আবার করতে থাকি, ফর এক্সাম্পল 2^6, এখানে কি আসবে? 2^6-এ আসবে 64, এবং 64 হলে আমাদের কিন্তু আবার 4 আসছে। তার মানে দেখো 2, 4, 8, 6, আবারও 2, 4 এভাবে আগাচ্ছে, অর্থাৎ প্রত্যেক 4টায় পুনরাবৃত্তি হবে। এইটাকেই আমরা সাইক্লিসিটি বলি, অর্থাৎ হচ্ছে পাওয়ার ক্রমান্বয়ে বাড়াতে থাকলে এই সাইকেলটা
মেইনটেইন হতে থাকে। তো এই সাইক্লিসিটিটা ইম্পর্টেন্ট। এখানে ইউনিট ডিজিট হচ্ছে 2, 4, 8, 6, 2, 4, 8, 6। তো এটাই হচ্ছে এর সাইক্লিসিটি। পজিশনাল ভ্যালু অনুসারে বা বাংলায় স্থানীয় মান অনুসারে ABCD একটা সংখ্যার জন্যে ভ্যালুগুলো এভাবে কাজ করে: D into 1, C into 10, B into 100 অ্যান্ড A into 1000। এবং এটা 4 ডিজিটের চেয়ে বড় হলে এখানে সামথিং ইন্টু 10,000 হতো, তারপর সামথিং ইন্টু 1 লাখ, এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকতো। সো আমরা সাইক্লিসিটি অলরেডি বলে ফেলেছি। সাইক্লিসিটি লুকস লাইক দিস। 4 অবধি মেইনটেইন হচ্ছে, তারপর থেকে আবারও সেম জিনিসটা হয়েছে। এখানে যদি দেখি 2, 4, 8, 6, এটা কিন্তু আবার মেইনটেইনড হচ্ছে, জাস্ট লাইক হিয়ার। দশম স্থানীয় পদটা কিন্তু চেঞ্জ হতে পারে, শতক স্থানীয় পদ আবির্ভূত হতে পারে, আরও বড় কিছু আসতে পারে, তবে ইউনিট ডিজিট অনলি এই সাইক্লিসিটিটা মেইনটেইন করে। একটা রেপিটিশন আছে, আর এই রেপিটিশনটাকে সাইক্লিসিটি বলে। ওকে, ঠিক আছে। এখন এই সাইক্লিসিটির প্রভাবে আমরা ক্যালকুলেট না করেই যে কোনো একটা পাওয়ারের জন্য ইউনিট ডিজিট নির্ণয় করতে পারি। যেমন এই যে আমরা 2 টু দি পাওয়ার 17 এর যদি ইউনিট ডিজিটটা নির্ণয় করতে চাই, আমরা প্রথমে 17কে এই 4n এর পাওয়ার হিসেবে লিখব, 16কে আমরা 4-এর চতুর্থ গুণিতক হিসেবে লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এই যে 4 into 4, এবং তার সাথে আমাদের এই যে ভাগশেষটা লিখতে হবে, অর্থাৎ যতটুকু বাড়ছে সেটা হচ্ছে 1। এবং এই যে এই পার্টটা যে আছে, আমরা দেখতে পাচ্ছি 4-এর গুণিতক, 4-এর গুণিতক প্রত্যেকের জন্য হচ্ছে এই ভ্যালুটা কত আসে? এই ভ্যালুটা আসলে আসবে ডিরেক্ট 1। কেন? কারণ যদি আমরা 2 টু দি পাওয়ার 0 দেখি, 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1। যেহেতু আমরা জাস্ট রিমাইন্ডার নিয়ে কাজ করবো এখানে, তাই জাস্ট 1 পার্টটা নিয়ে আমাদের যত কাজ হবে, বাকি এই পার্টটা আমরা সবসময় 1 হিসেবে ক্যালকুলেট করে ফেলবো। আর 1 যে বাঁচলো, এই 1টা 2 এর পাওয়ার হিসেবে এখন হবে, আর সেখান থেকে এই তো ইউনিট ডিজিটটা 2 ডিটারমাইন করে ফেলেছি আমরা। বুঝতে পেরেছো? আমি একটু রিক্যাপ করছি। এটা 2 টু দি পাওয়ার 17 একটা নাম্বার, এই নাম্বারকে আমরা 4n প্লাস x এভাবে লিখব, এবং n এর একটা ভ্যালু বুঝবে, যেই ভ্যালুটা হচ্ছে যত পাওয়ার অবধি নিঃশেষে বিভক্ত হয়। 16 পাওয়ার অবধি নিঃশেষে বিভক্ত হচ্ছে, আর 1 ভাগশেষ থাকছে, এভাবে লিখবো আমরা। এবং এটার পরে এই যে 4n যে পার্টটা আছে, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, এতে বাদ চলে যাবে, শুধু 2x পার্টটা থাকবে। সো 2 টু দি পাওয়ার 17কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 into 4 plus 1, এই 1টা হচ্ছে x পার্টটা, সো এখানে x চলে আসছে, সো 2 টু দি পাওয়ার 1 হচ্ছে, উইচ ইজ ইভেনচুয়ালি 2। এই অংশটুকু ক্লিয়ার হলে আমরা পরবর্তী অংশে মুভ করতে পারি। এখানে আমি কিছু সাইক্লিসিটির উদাহরণ দিয়ে রেখেছি। 2, 3, 7 এবং 8-এর সাইক্লিসিটিগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমরা 2-এর সাইক্লিসিটি দেখতে পাচ্ছি 2, 4, 8, 6। 3-এর সাইক্লিসিটি নির্ণয় করলে সেটা 3, 9, 7, 1 এরকম কিছু আসে। 7, 9, 3, 1 হচ্ছে 7-এর জন্যে, 8-এর জন্য হচ্ছে 8, 4, 2, 6। ঠিক আছে? তো এভাবে তুমি নির্ণয় করে নিতে পারো সাইক্লিসিটিগুলো। আমি জাস্ট কিছু উদাহরণ দেখিয়েছি। এরপর আসছে রিমাইন্ডার থিওরেম। অ্যান্ড কিছু সাইক্লিসিটির 4-এর জায়গায় 3-এর গুণিতক হিসেবে হয়। ইনডেপথ কোর্সে আমরা ওটা নিয়েও আলোচনা করব, যেহেতু এটা একটা রিভিউ কোর্স, রিভিউ এপিসোড, so I'm keeping it short and just focusing on the bare minimum things and just to introduce you with all of them. রিমাইন্ডার থিওরেম জিনিসটা কেমন? এখানে হচ্ছে আমরা কয়েকটা সংখ্যার প্রোডাক্ট দেখতে পাচ্ছি উপরে, তাকে আমরা 22 দিয়ে ভাগ করবো, এবং এখান থেকে আমাদের রিমাইন্ডারটা বের করতে হবে। সো আমরা হচ্ছে ইচ ডিভিডেন্ডের যেই রিমাইন্ডার আছে সেটা ক্যালকুলেট করব, অর্থাৎ প্রত্যেকটা ডিভিডেন্ডকে আমরা যদি 22 দিয়ে ভাগ করি, যেই রিমাইন্ডারটা আসবে সেটা আমরা আবার লিখবো, এবং সেটা দিয়ে ভাগ করবো আবার 22 দিয়ে। কেমন? এই যে 22 দিয়ে যদি 123কে করি, 13 আসছে। ঠিক আছে? আবার 22 দিয়ে 45-এর জন্য যদি বের করি, 13 আসছে রিমাইন্ডার, এবং 168-র ক্ষেত্রে 14 আসছে। এগুলোকে উপরে আমরা প্রোডাক্ট আকারে আবার লিখছি এবং 22 দিয়ে আবার ভাগ করছি। সো এবার শেষমেশ আমাদের রিমাইন্ডার পাচ্ছে 12। সো এটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার। এখানে কিন্তু আমরা এটা আবার করেছি, অর্থাৎ 14 এবং 13, 13 আরেকবার গুণ করে সেখান থেকে আমরা টোটাল রিমাইন্ডারটা বের করেছি। এছাড়া এভাবে করতে পারি, 7 এবং এখানে 11 আসছে, আর উপরে এরকম এরকম গুণ করে লাস্টে 11 দিয়ে ভাগ করে দিলেই রিমাইন্ডার 12 চলে আসছে। এক্ষেত্রে আমি একটা কশন বলতে চাইবো, সেটা হলো অনেক সময় আমরা ভুল করে ভাগফলটা বসিয়ে দিতে পারি। এটা কিন্তু ভাগশেষ, নট ভাগফল। 11 দিয়ে যখন আমি টোটাল জিনিসটাকে আবার ভাগ করব, তখন কিন্তু আমি ভাগফলটা অ্যান্সার বের করবো না। অ্যান্সার হবে ভাগফল বের করার পর যেই ভ্যালুটা বাকি থাকবে, যেই ভ্যালুটা ভাগশেষ থাকবে। সো এখানে ভাগশেষ থাকছে 12, বাকি অংশটা 11 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, তারপরেই 11টা রিমাইন্ডার হিসেবে রিমেইন্ড থাকছে। অলরাইট, আই হোপ ইটস ক্লিয়ার। আচ্ছা, আমরা একটা ম্যাথ এক্সাম্পল দেখছি। The last digit of the number obtained by multiplying the numbers. ওকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নাম্বার পাশাপাশি গুণ করা আছে। যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে এই প্রোডাক্টের নাম্বারের শেষ ডিজিটটা কত হবে, এরকম ম্যাথ যদি আমাদেরকে বলে, আমরা ট্রাই করব 2 এবং 5 খোঁজার।
কারণ আমাদের লাগবে শূন্য। শূন্য কী আকারে থাকতে পারে? 10, 100, 1000 এই আকারে থাকতে পারে। সো আমাদের চেষ্টা করতে হবে 10 বানানোর। 10 বানানোর জন্য আমরা ইউনিট ডিজিটে 2 এবং 5 খুঁজব। খুঁজলেই আমরা তো 10 পেয়ে যাব। আর যখন একটা শূন্য পেয়ে যাব, সেটার সাথে যাকেই গুণ করা হোক না কেন, ইউনিট ডিজিটের কোনো পরিবর্তন হবে না। ইউনিট ডিজিট শূন্যই হবে। বুঝতে পেরেছ? আবার বলছি, যখন আমাদের লাস্ট ডিজিট নির্ণয় করতে বলা হচ্ছে এবং আমরা অপশনে শূন্য দেখতে পাচ্ছি, তখন আমরা খুঁজব হচ্ছে 2 এবং 5কে। কারণ 2 এবং 5-এর গুণফল হয় 10 এবং 10-এর যত বড় গুণিতকই হোক না কেন, ইউনিট ডিজিটের কোনো পার্থক্য হবে না। ইউনিট ডিজিট প্রত্যেক ক্ষেত্রে শূন্যই হবে। সো দ্য রুল ইজ ফাইন্ড 2 and 5 and the unit digit will be 0. Let's move on to the next one. এখানে হচ্ছে আমরা একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। এই এক্সপ্রেশনে ইউনিট ডিজিটটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অ্যান্ড ওটা আমরা কীভাবে করব? এখানে রুলটা হচ্ছে আমরা প্রত্যেকটার আলাদা করে ইউনিট ডিজিট সাইক্লিসিটির মাধ্যমে নির্ণয় করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 6-এর উপরে 234 পাওয়ার রয়েছে। আইরনি হচ্ছে 6 এমন একটা নাম্বার যেটার সাইক্লিসিটি নাই, যেটা সবসময় 6ই হয়। 6-এর উপরে পাওয়ার 1 থাকলে 6, স্কোয়ার থাকলে 36, আবারও 6, এভাবে বাড়তে থাকবে, কিন্তু 6 ইউনিট ডিজিট থাকবে। তাই আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারি 6 to the power 234 is 6. আবার 3 to the power 512, এখানেও একটা আমরা বের করে ফেলবো সাইক্লিসিটির মাধ্যমে। আমাদের যে থিওরি ছিল সেটা অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 × 128 করলেই 512 হয়ে যাচ্ছে, কিন্তু ভাগশেষ কিন্তু থাকছে না। আমরা বলেছিলাম 4n × x হবে, কিন্তু এই যে x এর ভ্যালু যে এখানে শূন্য, আর আমরা জানি আমাদেরকে পরবর্তীতে 3 to the power x লিখতে হবে। x যেহেতু শূন্য, সো ওভারঅল এখান থেকে আমরা পাচ্ছি 1। আবার 9 to the power 180, এইটার একটা থিওরি আছে যে 9-এর উপরে যদি পাওয়ারটা ইভেন হয় তাহলে সেটা থেকে 1 পাওয়া যাবে, সো 9-এর উপরে যেহেতু 180 একটা ইভেন পাওয়ার, তাহলে ইভেন্টুয়ালি আমরা সেখান থেকে 1 পাবো। ঠিক আছে? অলরাইট। সো এবার আমরা দেখতে পারি এটা, অর্থাৎ এই অংশটা 4 to the power যখন 29 আমরা নির্ণয় করছি, সেখান থেকে আমরা 4 পেয়েছি। আমি এখানে এলাবোরেটলি প্রসেসটা দেখাইনি, বাট এখান থেকে ক্যালকুলেট করলে এই ভ্যালুগুলো আসে। 5 to the power 123, এটা 5 আসে, এবং হচ্ছে 1 to the power 512, সেটা থেকেও 1 আসে। অলরাইট, গুণ যদি করি 4 5 20, এখান থেকে আসছে হচ্ছে ইউনিট ডিজিট 0, কারণ 20 তো নিব না, নিব জাস্ট ইউনিট ডিজিটটা যেটা 0। আবার এদিকে 6-এর সাথে 1 এবং 1 এসেছে, ইউনিট ডিজিটটা 6। তাহলে হচ্ছে আমরা এটা যদি বিয়োগ করি, পুরো এক্সপ্রেশনের যে ইউনিট ডিজিটটা আছে সেটা কত আসছে? 6 আসছে। সো এটাই হচ্ছে আমাদের ইউনিট ডিজিট অফ দ্য এক্সপ্রেশন।